নমস্কার বন্ধুরা, ডেভিলস হাউস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা শুনবো এইচপি লাভক্রাফটের কাহিনী দ্য টেম্পল অবলম্বনে ডুবো মন্দিরের আতঙ্ক। হ্যাঁ, মন্দিরেও আতঙ্ক? আপনারা তাই বলবেন তো, কিন্তু এইচপি লাভক্রাফট নিজে বলেছেন যে দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট ইমোশন অফ ম্যানকাইন্ড ইজ ফিয়ার অ্যান্ড দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট কাইন্ড অফ ফিয়ার ইজ আননোন। অর্থাৎ আমাদের মানবজাতির সব থেকে প্রাচীনতম এবং শক্তিশালী আবেগ হলো ভয়, আর সব থেকে প্রাচীনতম আর শক্তিশালী এক প্রকারের ভয় হলো অজানা। যাই হোক, গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডেভিলস হাউস। বলে কোনো লাভ নেই, কেউ করবে না। চলুন শুনে নিই এইচপি লাভক্রাফটের লেখা ডুবো মন্দিরের আতঙ্ক। আমি কার্ল হেনরিস, রাজকীয় জার্মান নৌবহরের ডুবোজাহাজ U-29-এর কমান্ডার। আটলান্টিকের কোনো এক অজানা এলাকার তলদেশ থেকে এই বোতলবন্দি পাণ্ডুলিপিটি ভাসিয়ে দিলাম। আসন্ন মৃত্যু নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু তথ্য মানুষকে জানানোর প্রয়োজনে আমার এই শেষ চেষ্টা। গত 14ই জুন 45 ডিগ্রি উত্তর আর 24 ডিগ্রি পশ্চিমে আমরা ব্রিটিশ জাহাজ ভিক্টোরিকে আক্রমণ করি। তার লাইফ বোটগুলোকে ডুবিয়ে দিয়ে আমরা জাহাজটার সলিল সমাধি আমাদের ক্যামেরায় রেকর্ডও করা হয়। ফিরে আসতে পারলে তা একটা চমৎকার দলিল হতে পারত বোধহয়। সূর্যাস্তের সময় ভেসে উঠে দেখা যায় ডুবোজাহাজের উপর রেলিংয়ে এক মৃত ব্রিটিশ নাবিকের শরীর ঝুলে আছে। মহান পৃথিবীর বিরুদ্ধে ইংরেজ জার্মানদের হীন যুদ্ধের শিকার ওই তরুণ তার মৃত্যুদূতকে আঁকড়ে ধরেই হয়তো বাঁচবার শেষ চেষ্টা করেছিল। দেহটা তল্লাশি নিতে তার পকেট থেকে আইভরিতে খোদাই করা লরেন্স পাতার মুকুট পরা এক তরুণের মূর্তি উদ্ধার হয়। মূর্তিটা পরীক্ষা করে লেফটেন্যান্ট ক্লেঞ্চ জানান যে সেটা অতি প্রাচীন আর দুর্মূল্য কোনো শিল্পকর্ম। মূর্তিটি তিনি নিজের জিম্মাতে রাখেন। কেমন করে এমন এক অমূল্য জিনিস এক সাধারণ নাবিকের কাছে এলো তা বোঝা কঠিন। যুবকের শরীরটা জলে ছুঁড়ে ফেলবার সময় দুটো ঘটনা ঘটে যাতে খানিক উত্তেজনার সৃষ্টি হয়। স্মিথ ও জিমার্ট জানায় যে ওই তরুণকে ঝুলিয়ে তুলবার সময় হঠাৎ নাকি মৃতদেহটা চোখ খুলে তাদের এক ঝলক দেখেছিল। তার দৃষ্টিতে নাকি তীব্র ব্যঙ্গের ঝিলিক ছিল। স্টোর কিপার মুলার এরপর দাবি করে যে সে স্পষ্ট দেখেছে শরীরটা জলে পড়বার খানিক পরে ভেসে ওঠে আর তা সাঁতার কাটার বেগে দক্ষিণ দিকে চলে যায়। আমি ও ক্লেঞ্চ মিলে এই ধরনের গ্রাম্য কুসংস্কারের জন্য ওই তিনজনকে, বিশেষ করে ওই মুলারকে, কিছু গালাগালি করি। এর পরদিন বেশ কয়েকজন নাবিক একসাথে অসুস্থ হয়ে পড়ে। জানা যায় রাতে কিছু ভয়াবহ দুঃস্বপ্নে শিকার হয়েছে তারা। সম্ভবত একটানা সমুদ্রযাত্রার কুফল বোধ হয়। অসুস্থদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় সমুদ্র অশান্ত ছিল, কাজেই আমরা অপেক্ষাকৃত গভীর শান্ত এলাকায় ডুব দিই। ওই গভীরতায় পৌঁছে এক দক্ষিণমুখী সমুদ্র স্রোতের সন্ধানও পাওয়া যায়। চার্টে যদিও তার উল্লেখ ছিল না। সন্ধ্যার শুরুতে সমুদ্র খানিক শান্ত হলে আমরা ফের ভেসে উঠি। দিগন্তের কাছে একটি জাহাজের ধোঁয়া দেখা যাচ্ছিল, তবে দূরত্বের কারণে আমাদের ধরা পড়বার তেমন কোনো দুশ্চিন্তা ছিল না। সেদিন সন্ধ্যা গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মুলারের কিছু মানসিক বিকার দেখা দেয়। তার চেহারায় এক অসুস্থ উত্তেজনা ধরা পড়ছিল, সেই সঙ্গে ক্রমাগত ভুলও বকছিল সে। তার দাবি, ডুবে থাকবার সময় পোর্ট হোলের ভিতর থেকে বেশ কিছু চেনা মৃতদেহ সে ভেসে যেতে দেখেছে। তারা নাকি তাদের পচন ধরা মুখগুলি ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকে দেখছিল, আর তাদের নেতৃত্ব দিচ্ছিল আমাদের জাহাজ থেকে ছুঁড়ে ফেলা সেই তরুণের মৃতদেহটি। মুলারকে এই গুজব ছড়াবার অপরাধে শেকলে বেঁধে চাবুকের পর চাবুক মারা হয়।
এতে অন্যান্য নাবিকরা খানিক অসন্তুষ্ট হয়েছিল বটে, কিন্তু ইতিমধ্যেই খবর আসে ডাচিয়া নামের এক জাহাজ নাকি আমাদের দিকেই এগিয়ে আসছে। তাই পরবর্তী শিকারের প্রস্তুতি চলতে সবাই ব্যস্ত হয়ে ওঠে। নাবিকদের অসন্তোষ তখনকার মতো চাপা পড়ে যায় ঠিকই, তবে খানিক বাদে আসন্ন শিকারের প্রস্তুতি চলতে চলতে এক আপাত নিরীহ দুর্ঘটনা সেই অসন্তোষকে ফের জাগিয়ে তুলেছিল। হঠাৎ রেডিও অপারেটর জানায় যে জাহাজের ওয়্যারলেস সেট নিজে নিজে অচল হয়ে গেছে, আর বহু চেষ্টাতেও তাকে নাকি চালু করা যাচ্ছে না। একটা অযৌক্তিক ভয় ও উত্তেজনার পরিবেশ ফিরে আসে আমাদের জাহাজে। জিমারের নেতৃত্বে একদল নাবিক এসে দাবি করে সেই আইভরির মূর্তিটাই অশুভ, সেটাকে জলে ফেলে দিতে হবে। আবেদনটি বলাই বাহুল্য অস্বীকার করা হয়। 20 জুন তারিখে বুন ও স্মিথ বদ্ধ উন্মাদ হয়ে যায়। যদিও প্রতিটি জার্মান জীবন মহামূল্যবান, তবুও জাহাজে কোনো ডাক্তার না থাকায় আমরা বাধ্য হয়ে তাদের মৃত্যুদণ্ড দিই। এরপর মুলার আর কোনো উৎপাত করে না, শান্ত হয়ে যায়। তাকে সন্ধ্যাবেলা ছেড়ে দেবার পর চুপচাপ নিজের কাজে ডুবে যায়। পরের সপ্তাহটা আমাদের কাটে আসন্ন শিকারের উত্তেজনায়। সে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছিল জিমার আর মুলারের রহস্যময় অন্তর্ধান। সম্ভবত ক্রমাগত ভীতিপদ স্বপ্ন দেখে চলার মানসিক চাপ তারা আর সহ্য করতে পারেনি। হয়তো জলে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছে তারা। এরপর থেকে সারা জাহাজে এক চাপা ভয়ের আবহ তৈরি হয়। আমাদের কড়া শাসনে কেউ মুখে তা প্রকাশ করে না ঠিকই, তবে নাবিকদের আচরণে তার স্পষ্ট ছাপ পড়ছিল। আর গোটা অবস্থাটা লেফটেন্যান্ট ক্লেঞ্চের উপর মানসিক চাপও তৈরি করছিল। তার প্রকাশ ঘটছিল অকারণ উত্তেজনায়। এমনকি আমাদের ঘিরে ক্রমশ বেড়ে চলা ডলফিনদের ঝাঁক কিংবা ক্রমে শক্তি বাড়িয়ে তোলা দক্ষিণগামী সমুদ্র স্রোতের মতো প্রাকৃতিক ঘটনাগুলিও তাকে মাঝে মাঝে অস্থির করে তুলছিল। কয়েকদিন অপেক্ষা করবার পর বোঝা গেল যে ডাচি জাহাজটা আমাদের ফাঁকি দিয়েছে, আর ততদিনে আমাদের অভিযানও প্রায় শেষের মুখে। জাহাজের পরিস্থিতি তখন এমন দুঃসহ হয়ে উঠেছে যে সে ব্যর্থতা আর দুঃখকে ছাপিয়ে গিয়েছিল বাড়ি ফেরবার আনন্দ। 24শে জুন তারিখে উত্তর পশ্চিম দিকে জাহাজের মুখ ঘোরাবার সময় ডলফিনদের থেকে কিছুটা প্রতিরোধ এসেছিল বটে, তবে আমাদের শক্তিশালী জাহাজের কাছে তা কিছুই ছিল না। রওনা হওয়ার খানিক বাদে হঠাৎ ইঞ্জিন রুমের এক বিকট বিস্ফোরণে ইঞ্জিন রুমের বেশিরভাগটাই গুঁড়িয়ে যায়। ইঞ্জিনিয়ার র্যাবে ও স্লেডার সঙ্গে সঙ্গে মারা পড়ে। অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে এই ভয়ঙ্কর বিস্ফোরণে আমাদের জলে উঁচু নিচু করার যে পাম্প কিংবা ব্যাটারি ইত্যাদির কোনো ক্ষতি হয়নি, শুধু হারিয়ে গিয়েছে ইচ্ছা মতো চলাফেরা করার শক্তিটা। ওয়্যারলেসও খবর পাঠাবার কোনোই উপায় নেই আমাদের কাছে, আর লাইফ বোটে চেপে জাহাজ ছাড়বার অর্থ শত্রুর হাতে নিশ্চিত ধরা পড়া। অতএব ভাগ্যের হাতে নিজেদের ছেড়ে দিয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনোই পথ ছিল না আমাদের। জুলাইয়ের 2 তারিখ অবধি ডলফিনদের পাহারায় আর দক্ষিণমুখী সমুদ্র স্রোতে ভেসে চলবার পর একটা আমেরিকান জাহাজের দেখা মিলল, আর সঙ্গে সঙ্গে নাবিকদের আত্মসমর্পণের দাবিও জোরদার হয়ে উঠতেই তাদের পান্ডা ড্রপকে গুলি করতে বাধ্য হলো ক্লেঞ্চ। এরপর দিন বিকালে সমুদ্র অশান্ত হওয়ায় আমরা জলের খানিক গভীরে ডুব দিলাম। রাতে ভেসে উঠবার চেষ্টা করতে গিয়ে দেখা গেল জাহাজের উঁচু নিচু করার পাম্পটা অকেজো হয়ে গেছে। জলের তলায় এভাবে বন্দি হবার পর নাবিকরা ফের একবার ক্লেঞ্চের কাছে গিয়ে মূর্তিটাকে বিদায় করার কথা বলছিল, কিন্তু তার হাতের অটোমেটিক পিস্তলটা সে কথাকে বেশি দূর এগোতে দেয়নি। চাপা অসন্তোষটা বিদ্রোহের রূপ নিল 4 জুলাই ভোরে। জাহাজের 6 জন নাবিক হঠাৎ একসাথে ক্লেঞ্চের কেবিনে হানা দিল। তাদের সব রাগ পড়েছে ক্লেঞ্চের সেই আইভরির মূর্তিটার ওপর।
সেটাই নাকি সব বিপত্তির মূল। ক্লেঞ্চ ঘুম ভেঙে এই দেখে হতবম্ব হয়ে গিয়েছিল, আর তাকে বাঁচাবার জন্য আমি পেছন থেকে 6জন নাবিককে গুলি করে সরিয়ে দিলাম একে একে। দেহগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলার পর আমি আর ক্লেঞ্চ একবার সম্পূর্ণ অবস্থাটার পর্যালোচনা করে দেখলাম। জাহাজে অবশিষ্ট আছি আমরা 2জন কেবল। ফলে সঙ্গের খাবার, অক্সিজেন আর ব্যাটারির অনেক দিন চলবে। তবে যোগাযোগ ব্যবস্থা, ইচ্ছামতো চলাফেরা করার শক্তি আর দিক নির্ণয়ের যন্ত্র আমাদের কাছে নেই। ফলে দক্ষিণমুখী সমুদ্র স্রোতে ভেসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। ঠিক করা হলো আমরা অপেক্ষা করব, নিশ্চয়ই কোনো না কোনো পথ বের হবেই। এরপর যত দিন যাচ্ছিল ততই কেমন যেন নিস্তেজ হয়ে পড়ছিল ক্লেঞ্চ। মদ্যপান বেড়ে চলছিল তার, আর সেই সময়ে সব সময় তাকে ঘিরে থাকতো কাল্পনিক কিছু ভয়। আমি অবশ্য অত সহজে হাল ছাড়িনি। আমি পার্সিয়ান। ঈশ্বর আমাদের মনকে ইস্পাত দিয়ে গড়েছেন। হতাশা বা কল্পনাবোধ আমাদের কোনোদিনই নেই। যতক্ষণ জেগে থাকতাম জানলার বাইরে আলো ফেলে চারদিকে দেখতাম। ওতেই আমাদের ঘিরে এগিয়ে চলা ডলফিনগুলোর এক অদ্ভুত আচরণ আমাকে অবাক করলো। একদিন ওদের মধ্যেই 2-1টা আলাদা ডলফিনকে নজরবন্দি রেখে প্রায় 4-5 ঘন্টা ধরে দেখলাম, কিন্তু তারা কেউই একবারের জন্য শ্বাস নেওয়ার জন্য ওপরে ভেসে ওঠেনি। দক্ষিণের দিকে এগোতে এগোতে আস্তে আস্তে আমরা আরও গভীরে ডুবে যাচ্ছিলাম। সেই সঙ্গে আসন্ন মৃত্যুর ছায়া আরও ঘন হয়ে উঠছিল ক্লেঞ্জের আচরণে। মাঝে মাঝে সে হাত জোড় করে মারা যাওয়া নাবিকদের জন্য প্রার্থনা করত, বিড়বিড় করত, আর ঘন্টার পর ঘন্টা সম্মোহিতের মতো তাকিয়ে থাকতো ওই আইভরির মূর্তিটার দিকে। আগস্টের 7 তারিখে আমরা খেয়াল করলাম সমুদ্রের প্রায় তলদেশে এসে পৌঁছেছি আমরা। সার্চ লাইটের আলোয় ছুটন্ত জাহাজের নিচে একটা জমি চোখে পড়ছিল। সামুদ্রিক ঘাস আর নানা জাতের শামুক ছড়ানো সেই প্রান্তরে। জলজ ঘাসে ঢাকা কিছু বিচিত্র ধ্বংসাবশেষ দাঁড়িয়ে। দেখে ক্লেঞ্চ অনুমান করেছিল সেগুলো সম্ভবত ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। তবে তাদের মধ্যে জমি থেকে ফুট 4 উঁচু হয়ে থাকা একটা ঢিবি দেখে আমি অনুমান করলাম সেটা হয়তো জমির নিচে থাকা কোনো টিলার মাথা হবে। ক্লেঞ্চ ইতিমধ্যে কিছু শব্দ শুনতে পাচ্ছে। সে অনুভব করতে পারছে যে তার আশেপাশে কারা যেন কোনো ভাষায় কথা বলছে, কোনো এক অজানা ভাষায়। ক্লেঞ্চ তীক্ষ্ণ চোখে মূর্তিটার দিকে দেখছিল। হঠাৎ সে কাঁপতে কাঁপতে পোর্টহোল থেকে সরে গিয়ে বলল, দেখতে পাচ্ছ ওর গায়ের নকশাগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? বুঝলাম ভুল দেখা শুরু হয়ে গেছে ক্লেঞ্চের। তবে আমার পার্সিয়ান মন সতর্কভাবে অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করছিল। এত গভীরে এসেও আমাদের জাহাজ এত জলের চাপ সহ্য করছে কি করে? এত গভীরে আমাদের ঘিরে দক্ষিণে ছুটে চলা ডলফিনের দল বেঁচে আছে কি করে? 12ই আগস্ট বিকালে একটা দুর্ঘটনা ঘটল। ক্লেঞ্চ টাওয়ারে বসে সার্চ লাইটটা এদিক ওদিক ঘোরাচ্ছিল। হঠাৎ সেখান থেকে লাফিয়ে উঠে সে চিৎকার করে আমার দিকে ছুটে এলো। কাছে এসে আমার হাত ধরে আর ঘন ঘন টানে আর বলে, ডাক এসেছে, ওই শোনো, ডাক এসেছে, আমাদের যেতে হবে। বলতে বলতে টেবিলে রাখা সেই আইভরির মূর্তিটা পকেটে ভরে সিঁড়ি দিয়ে ডেকের ডাবল হ্যাচের দিকে চলল ক্লেঞ্চ। পাগলের সাথে তর্ক চলে না, তাই আমি তার হাত ধরে টেনে নরম গলায় বললাম, কি হচ্ছে ক্লেঞ্চ? একটু শান্ত হয়ে বসো তো। তাতে সে আরও উত্তেজিত হয়ে বলল, এখনো সময় আছে, তার আদেশ মানলে এখনো ক্ষমা পাবে, আর অমান্য করলে। এবার আমি পিস্তলটা তার দিকে উঁচিয়ে বললাম,
পাগল হয়ে গেছো তুমি ক্লেঞ্চ, পাগল। আর একটা কথা বললে না। তাতে সে চিৎকার করে বলল, যদি যদি পাগল হয়ে থাকি সেটা তার দয়ায়। বেঁচে থেকে এর শেষ পরিণতিটা যাকে সইতে হবে না, তার মতো দুর্ভাগা এই দুনিয়ায় নেই কার্ল, আর নেই। এসো, এসো কার্ল, আর ডাক শোনো। নিজের মনকে তার পায়ে সঁপে দাও, আর তারপর চলো। আমি তাতেও বন্দুক সরাই না দেখে সে এবার কৌশলটা বোধহয় বদলালো। ক্লেঞ্চ বলল, তাহলে আমাকে অন্তত যেতে দাও তুমি। ভেবে দেখলাম একে যেতে দেওয়াই মঙ্গল, নইলে দুজনেই বোধহয় মারা পড়ব। খানিক বাদে বললাম, যাও তবে। যদি কখনো উদ্ধার পায় তাহলে তোমার পরিবারের জন্য কোনো স্মৃতিচিহ্ন। জবাবে প্রেতের মতো একটা হাসি হেসে হাতের মূর্তিটাকে আরও চেপে ধরল ক্লেঞ্চ। আমি আর কথা বাড়ালাম না। তার পিছন পিছন এগিয়ে গিয়ে ডাবল হ্যাচের প্রথমটা খুলে ধরতেই সে এগিয়ে গেল তার ভিতরে। সেটা বন্ধ করে বাইরের হ্যাচটা খুলতেই তীব্র চাপের জল এসে প্রচণ্ড ধাক্কা দিল জাহাজের গায়ে। তারপর সব শান্ত হয়ে গেল। পোর্ট হোলের বাইরে তখন ডলফিনের দল যেন আরও ঘন হয়ে ভেসে রয়েছে। হাজার চেষ্টা করেও সে বাধা পেরিয়ে দেখতে পেলাম না ক্লেঞ্চের দেহটা কোথায় মিলিয়ে গেল। পরদিন সকালে টাওয়ারের সার্চ লাইটটা জ্বালিয়ে দেখি আমাদের জাহাজের গতি প্রায় থেমে এসেছে। উত্তরের দিকের ভূপ্রকৃতিতে কোনো বদল তেমন হয়নি, কিন্তু ইতিমধ্যে আমার কানেও আসতে লেগেছে সেই সব ফিস ফিস শব্দ। সেটা চেনা না অচেনা ক্লেঞ্চ আমাকে ব্যাখ্যা করে যায়নি। দক্ষিণের দিকে আলোটা নিচু করে ধরতেই নজরে পড়ল সেখানে সমুদ্রতল হঠাৎ করে খাড়ায় নেমে গেছে নিচের দিকে। ডুবোজাহাজটা সেদিকে আস্তে আস্তে ভেসে চলেছে। তাড়াতাড়ি আলোটা নিচের দিকে করতে গিয়ে কোনো একটা তার ছিঁড়ে আলোটা নিভে গেল। কয়েক মিনিটের চেষ্টায় সেটা ঠিক করে যখন সেটা জ্বলে উঠল, তখন পায়ের তলায় সেই সামুদ্রিক উপত্যকার দিকে তাকিয়ে মাথাটা ঘুরে গেল আমার। একটা আস্ত শহর যেন ঘুমিয়ে আছে সেই উপত্যকায়। তার তার গঠনশৈল আমার একেবারে অচেনা। আমাদের জাহাজটা ওই শহরের এক বিরাট পাথর বাঁধানো মাঠের উপর আস্তে আস্তে নেমে আসছে। হঠাৎ খেয়াল হতেই দেখি আমাদের ঘিরে থাকা ডলফিনরা কখন কেন জানি না উধাও হয়ে গেছে। যেখানে এসে নেমেছি তার একপাশের শহরটা ঢালু হয়ে এগিয়ে গেছে এক প্রাচীন নদী খাতকে ঘিরে, আর তার অন্য পাশে একেবারে চমকে দেওয়ার মতো কাছে একটা গুহা মন্দির। রহস্যময় সে মন্দির। কঠিন সাদা পাথরের দেওয়াল ফুঁড়ে অসংখ্য জানলাওয়ালা সেই বিশাল গুহা মন্দিরের গায়ে চোখ লাগানো কিছু ভয়ঙ্কর ঝলসানো খোদাই অলঙ্করণ। কি কি অসম্ভব নিখুঁত সেই মূর্তিগুলি! সমুদ্রগর্ভের অন্তহীন অন্ধকার আর অগণিত সহশব্দে নির্বাসন তার একটুও ক্ষতি করতে পারেনি। অ্যাটলান্টিস? হয়তো তাই। জানতাম মৃত্যু একেবারে কাছে এগিয়ে এসেছে আমার, তবু আমার কৌতূহল তেমনই বেড়ে চলেছে। সার্চ লাইটের আলো ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের দিকে ধরে তার গায়ে হেলেনিস্টিক অথচ স্বতন্ত্র অলঙ্করণগুলোকে দেখছিলাম আমি। কিন্তু সে আলো মন্দির গর্ভের ভয়ানক অন্ধকারকে এতটুকু ভেদ করতে পারেনি। অবশেষে একসময় ব্যাটারি বাঁচাবার জন্য আলোটা নিভিয়ে দিতে হলো আমাকে। নিসিম সেই অন্ধকার, কিছু দূরে দাঁড়ানো অদৃশ্য মন্দিরটা আমাকে যেন ডাকছে। আমি একজন জার্মান, লক্ষ বছর ব্যবধানে প্রথম পা দেব এই সভ্যতার বুকে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম। আগস্টের 16 তারিখে ডুবুরির পোশাকে নিজেকে ঢেকে আমি জাহাজ ছেড়ে বাইরে এলাম।
শহরের ঢাল ধরে এলোমেলো খানি ঘুরে উন্নত সভ্যতার যে অসংখ্য নজির চোখে পড়ল আমার, তার বর্ণনা করার ক্ষমতা আমার এখানে নেই। যদি কখনো এই লেখাটা সভ্য দুনিয়ায় কারো কাছে পৌঁছায়, তাহলে আপনারা এখানে এসে নিজেরাই দেখে যাবেন হয়তো। খানিক বাদে ব্যাটারির দুর্বল হয়ে আসায় সেদিন আমাকে জাহাজে ফিরে আসতে হলো। ঠিক করেছিলাম 17 তারিখে মন্দিরটার ভেতরে যাব, কিন্তু বাদ সাধলো আমার ডুবুরি পোশাকের আলোটা। তার ব্যাটারির শক্তি একেবারে ফুরিয়ে গেছে তখন। আর অন্ধকারে ওই গুহা মন্দিরের ভেতর ঢুকতে আমার এতটুকু সাহস হলো না। খানিক বাদে আমি জাহাজের লালচে হয়ে আসা সার্চ লাইটের আলোটা সেদিকে ঘুরিয়ে জাহাজ থেকে বেরিয়ে এলাম। আর আর এদিনেই প্রথমবার সেই গুহা মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে আমি টের পেয়েছিলাম ক্লেঞ্জের মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। একটা একটা অদ্ভুত দ্বন্দ্ব যেন ছিঁড়ে কুড়ে খাচ্ছিল তখন আমায়। অন্ধকার অন্ধকার গুহামুখটা প্রাণ পরে টানছিল আমাকে, আর একই সঙ্গে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছিল এক তীব্র আতঙ্কের অনুভূতি। ফিরে এসে সেদিনটা আর তারপরের দিন অন্ধকারে কাটালাম আমি। ব্যাটারির শক্তির শেষ পুঁজিটুকু শেষ করতে সাহস হচ্ছিল না আমার। অজস্র স্মৃতি নেকড়ের পালের মতো ঘিরে ধরছিল আমাকে। ক্লেঞ্জ ক্লেঞ্জ পাগল হয়ে গিয়েছিল ওই অন্ধকার গুহায় লুকানো দূর অতীতের কাছে পৌঁছাবার আগেই। তাই সে আত্মঘাতী হয়ে মুক্তি পেয়েছে। আমাকেও সে ডেকেছিল, আমি যাইনি। এখন ওই অন্ধকার আমায় ডাকছে, সেই ডাক অমোঘ। এখনো এখনো সময় আছে। ক্লেঞ্জ, হ্যাঁ, ক্লেঞ্জের পিস্তলটা কোথায়? হঠাৎ আতঙ্কে থরথর করে কেঁপে উঠে আমি জাহাজের সব কটা আলো জ্বালিয়ে দিলাম। এ অন্ধকার আমি সহ্য করতে পারবো না। অন্ধকারে আমি থাকতে পারবো না, না, কিছুতেই না। তারপর গতকাল বিকেলে ঘন অন্ধকারের মধ্যে আমি জেগে উঠলাম। ব্যাটারিগুলো ফুরিয়ে গেছে সব। কয়েকটা দেয়াশালায় কাঠি জ্বালিয়ে তারপর ভয়ে সে কাজটাও থামিয়ে দিলাম আমি। ওই আমার শেষ সম্বল। আলোর জন্য আমার কাছে আর কিছুই নেই। ওষুধের বাক্স থেকে একটা ঘুমের বড়ি খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু সে ঘুমের থেকে জেগে থাকায় বোধহয় ভালো ছিল। স্বপ্নে আমার জাহাজ ঘিরে প্রত্যেকটা পোর্ট হোল দিয়ে এগিয়ে এসেছিল অসংখ্য মৃত মানুষের ফুলে ওঠা মুখ। শুনতে পেয়েছিলাম তাদের তাদের অন্তহীন মৃত্যু চিৎকার। আর আর তাদের মধ্যে ওই অলিভ পাতার মুকুট পরা তরুণের মূর্তির মুখটা ব্যঙ্গের চোখে তাকিয়েছিল আমার দিকে। আর আর জেগে উঠবার পর খুব সাবধানে এখন আমি লিখছি, কারণ যা দেখছি তার কতটা বাস্তব আর কতটা স্বপ্ন তা আমার বোধ নেই। বেশ জটিল মানসিক রোগ হয়ে গেছে আমার। কোনো জার্মান ডাক্তার আমাকে পরীক্ষা করতে পারলে চিকিৎসা বিজ্ঞানের অনেক যাক সে কথা। এখন আমি জেগে উঠেছি এক তীব্র ইচ্ছের ধাক্কায়। মন্দিরটা একটা ভয়ানক শক্তিতে টানছে আমাকে। যেতেই হবে আমায় তার কাছে। আর সেই টানের বিপরীত দিকে কাজ করছে এক শক্তিশালী পঙ্গু করে দেওয়া ভয়। সেই টানা পোড়নে ক্ষত বিক্ষত হতে হতে দেখতে পাচ্ছি জাহাজের থেকে মন্দিরের দিকে এগিয়ে যাওয়া রাস্তাটা একটা আলোয় আবছা উজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু কিন্তু কি করে তা সম্ভব? আমি ভুল দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল দেখছি। পাগল হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। কারণ এইবার যা ঘটছে আমার বিজ্ঞানের সমস্ত শিক্ষা বলছে তা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি জাহাজের শব্দ নিরোধক চামড়া ফুঁড়ে অতল সমুদ্রের বুকে ডুবে থাকা ওই মন্দিরের থেকে বেরিয়ে আসছে অবাধ্য নিষিদ্ধ কিছু মন্ত্রোচ্চারণের আওয়াজ। না না, চেতনা ফিরিয়ে আনতে হবে আমাকে। খানিকটা ব্রোমাইড সলিউশন ঢেলে দিয়েছি গলায়।
তাতে তাতে শব্দগুলো সরে গেছে, কিন্তু কিন্তু আলোটা এখন তা আমার কেবিনের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ওই তো ব্রোমাইডের শিশিটা যেখানে রেখেছিলাম, সেখানেই দেখা যাচ্ছে। জাহাজের সবটাই সেই নরকের আলোতে ভরে গেছে। তীব্র ইচ্ছেটা এখন যন্ত্রের মতো আমাকে টানতে টানতে নিয়ে চলেছে ডেকের দিকে। আহ আমি যাব না, আমি যাব না, না, যেতে হবে আমাকে, যেতে হবেই। হ্যাচের কাছে এসে বাইরে তাকিয়ে আলোটার আসল চরিত্র নজরে পড়ল আমার, আর সঙ্গে সঙ্গে নিজের সুস্থতার ব্যাপারে শেষ বিশ্বাসটুকু উবে গেল একেবারে। স্পষ্ট দেখছিলাম সমুদ্রের নিচের সেই মন্দিরের দরজা জানলাগুলো তার ভেতরে জ্বলতে থাকা কোনো আলোয় উজ্জ্বল হয়ে উঠছে। আমার আমার মাথার মধ্যে এখন সেই মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা কঠোর আদেশের মতো বাজছে। সেই আদেশ অমোঘ, তার হাত থেকে মুক্তি নেই আমার। কিন্তু না, ক্লেঞ্জের মতো পাগল হয়ে অরক্ষিত শরীরে ওই অতল জলে এগিয়ে যাব না আমি। যখন প্রথম আমার ওই মন্দিরে যাওয়ার আদেশটা একটা ইচ্ছার রূপে এসেছিল, তখনই আমি এই শেষ মুহূর্তটার জন্য নিজেকে তৈরি করেছিলাম। আমি ওর শেষ দেখতে চাই, আর আর সজ্ঞানে দেখতে চাই, একজন একজন পার্সিয়ান অফিসারের মতো দেখতে চাই। তাই সেই তখন থেকে এই পাণ্ডুলিপিটা আমি লিখে তৈরি করেছি তাকে তাকে ভরে জলে ভাসিয়ে দেওয়ার মতো একটা বোতলকে। এইবার এইবার সময় হয়েছে। আমার আলোহীন ডুবুরির পোশাক অপেক্ষা করছে আমার শেষ যাত্রার জন্য। এবার এই লেখাকে বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে শেষবারের মতো আমার পার্থিব বন্ধু এই ডুবো জাহাজ ছেড়ে বেরিয়ে যাব আমি। আর কোনো ভয় নেই আমার। ক্লেঞ্জের সাবধান বাণীকেও আর ভয় করি না আমি। মন্দিরের ওই আলো একটা চোখের ভুল। আমি জানি ওই অতল জলের মধ্যে ডুবুরির পোশাকে দম বন্ধ হয়ে মরে যাব আমি। তবু আমি সাহসের সাথে মরব, একজন জার্মানের মতো মরব আমি। মাথার মধ্যে ওই অট্টহাসিগুলো ভেসে উঠছে, ছিঁড়ে কুড়ে খাচ্ছে আমার মস্তিষ্কের তন্ত্রগুলোকে। আমাকে আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। গায়ে তুলে নিয়েছি আমার আমার ধাতব কফিনটা। এবার দৃঢ় পায়ে হেঁটে যাব আমি অতল সমুদ্রের সময়ের ওপার থেকে অপেক্ষা করে চলা আদিম মন্দিরের সিঁড়ি বেয়ে। আমি আমি আসছি, আমি আসছি।